গোপালগঞ্জে কারফিউ চলবে অনির্দিষ্টকাল। শুক্রবার সকাল 11টা থেকে 3 ঘন্টা শিথিল রাখার ঘোষণা। মানুষকে বিভাজিত করেছে মুজিববাদীরা, মন্তব্য নাহিদের। হামলার বিচার না হলে ফের মার্চ টু গোপালগঞ্জ। এনসিপির অনভিজ্ঞতায় গোপালগঞ্জে হামলার সুযোগ বলছে বিএনপি। ভোট পেছানোর মতো ইস্যুতে সতর্কতার আহ্বান। স্বাগত। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি তসনিম জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। গোপালগঞ্জে শুক্রবার সকাল 11টা থেকে 3 ঘন্টা বিরতি দিয়ে অনির্দিষ্টকাল কারফিউ চলবে। সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। বিভাগীয় কমিশনার জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে কারফিউর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলে গোপালগঞ্জে। এরপরে কারফিউ জারি রাখার ঘোষণা দেয় প্রশাসন। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছি। যে পরিস্থিতিটির উদ্ভব হয়েছিল এটি সম্পূর্ণ এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরও অধিক ফোর্স এখানে এনেছি। গুম-খুনের মাধ্যমে দেশের মানুষকে বিভাজিত করেছে মুজিববাদীরা। তাদের হাত থেকে মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্বরে পথসভায় এসব কথা বলেন নাহিদ। এর আগে দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে এক পথসভায় নাহিদ বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জের উদ্দেশ্যে আবারও যাত্রা করবে এনসিপি। যত হামলাই আসুক, দলের জুলাই পদযাত্রা থামবে না। আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের অধিকার আদায় করা হবে। রাজবাড়ীর পর মানিকগঞ্জে পথসভা করবে এনসিপি। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে যুবদল, জামায়াত সহ কয়েকটি সংগঠন। পাশাপাশি সমাবেশও করে তারা। এই হামলায় আওয়ামী লীগের সন্ত্রাসী পরিচয় আবারও প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করেন নেতারা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও তাদের। এনসিপির পদযাত্রার প্রতিরোধের ঘোষণা দিয়ে আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গোপালগঞ্জের কর্মীরা। সেই হুমকি উপেক্ষা করে বুধবার সেখানে যান এনসিপির নেতারা। তারা পৌঁছানোর আগেই পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি এবং সমাবেশস্থলে হামলা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করে এনসিপি সহ বিভিন্ন সংগঠন। এদিন দুপুরে রাজশাহীতে মিছিল করে জামায়াতে ইসলামী। পরে এক সমাবেশে বক্তারা বলেন, এই হামলায় আবারও প্রমাণ করল আওয়ামী লীগ সন্ত্রাসীদের সংগঠন। এছাড়া লালমনিরহাটেও বিক্ষোভ করে দলটি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা, এ হামলা বাংলাদেশের পতাকার উপর হামলা। আমরা এই হামলা মেনে নিতে পারি না। নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করে যুবদল। এতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া সংবাদ সম্মেলনে হামলার নিন্দা জানায় গণসংহতি আন্দোলনের জেলা সংগঠন। আহ্বান রাখবো যে ওই ঘটনার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনেন। কুমিল্লা, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। পরে সমাবেশে নেতারা বলেন, এমন হামলা গণতন্ত্রের জন্য হুমকি। সেই ফ্যাসিবাদের উত্তরসূরিরা আবারও জেগে ওঠার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। হামলার প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। শহরের নিউ মার্কেট মোড়ে 2 ঘন্টা অবস্থান করেন তারা। আমাদের এদেরকে হত্যা করার জন্য তারা এত বড় ষড়যন্ত্র করছিল, যেটা আমাদের কারো কাম্য না।
এদিকে নড়াইলে বিক্ষোভ মিছিলের পর সমাবেশ করে জামায়াত। হামলার ঘটনায় প্রশাসনের দুর্বলতাকে দায়ী করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান নেতারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন কোনো ইস্যু তৈরি না করতে এনসিপির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণেই গোপালগঞ্জের সংঘাতের ঘটনা ঘটেছে। সমাবেশে নেতারা বলেন, বিএনপি না চাইলে জামায়াতে ইসলামী এদেশে রাজনীতি করতে পারবে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ। যোগ দেন সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। বেলা ৩টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বর্তমান ও সাবেক নেতারা। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে একটি মহল। যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দিবে। পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলটি নাইটেঙ্গেল প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে শাহবাগে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। যুবদলের এই কর্মসূচিতেও নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। তারা বলছেন, ভোট হলেই দেশে ফিরে আসবে গণতন্ত্র, কেটে যাবে সব সংকট। তাই সব বাধা ষড়যন্ত্র উপেক্ষা করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপি এবং যুবদল নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহবাগ, ঢাকা। মিটফোর্ডের সোহাগ হত্যার দায় সরকারকে না দিয়ে বিএনপি ও তারেক রহমানকে দায়ী করা হচ্ছে, যা নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কৃষক দল আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন তারেক রহমান, তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ নেই। বিএনপি সবসময় মব কালচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। একটি ইসলামিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমতের পথে না গিয়ে বিভাজনের দিকে এগোচ্ছে। ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচন পেছানোর যে অপচেষ্টা করছে তা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন রিজভী। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে কৃষক দলের একটি মিছিল কাকরাইল হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সরকারকে বললেন না, আইন শৃঙ্খলার জন্য দায়ী দায়িত্ব তো সরকারের, তাকে কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। বন্ধুরা আমার, তারেক রহমান ইতিমধ্যে জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তাই ভয় পেয়ে অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত জুলাই শহীদদের স্মরণ সভায় তিনি বলেন, জুলাই শহীদ ও আহতদের অনেককেই সরকার সহযোগিতা করছে না, বরং নির্বাচন ঠেকানোর জন্য বিভিন্ন মহলে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান তিনি। আহতের তালিকায় থাকা 142 জন জুলাই যোদ্ধা এখনও সরকারি গেজেটে অন্তর্ভুক্ত না হওয়ায় এর নিন্দা জানান বিএনপি মহাসচিব। বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আজীবন স্মরণ করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও ছাত্র দলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। তারা ভয় পেয়েছে, তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন।
সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? 142 জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে। আমি জিজ্ঞেস করছিলাম এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা, তারা বলল যে না, হয়। ভোটে পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স 21 বছর করা হয়েছে। বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম এই তথ্য জানান। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে 2023 সালের নীতিমালা বাতিল ও তৎকালীন 96টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন বাতিল করে এবার নতুন নীতিমালা জারি করল এএমএম নাসির উদ্দিন কমিশন। আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ছিল ন্যূনতম 25 বছর। নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করতে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে 5 বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা 3 দিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেন, সুযোগ হারালে দীর্ঘমেয়াদে বিচার ব্যবস্থা কাঙ্ক্ষিত সংস্কার থেকে বঞ্চিত হবে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মরণ সভায় ছেলে সৈয়দ রেফাত আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে বিচার বিভাগের কাঠামোগত সংস্কার এবং স্বাধীনতা নিশ্চিত করার একটি বড় সুযোগ এসেছে। তবে এই সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক সদিচ্ছার উপরেও নির্ভরশীল। সময়োপযোগী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এমন সুযোগ আর নাও আসতে পারে। Through the establishment of an independent secretariat, আমরা চাই বিচার বিভাগ প্রশাসনের বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করুক, আর সেজন্য অবশ্যই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয়ের প্রয়োজন। বিচার বিভাগকে স্বাধীন করার সবচেয়ে বড় সুযোগ এখনই। সরকারের উচিত এই সুযোগকে কাজে লাগানো। এই সুযোগ হারালে দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত বিচার ব্যবস্থা সংস্কার কার্যক্রম থেকে বঞ্চিত হতে পারে। to revisit the broader vision of the Mazhar Hussain case. ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের 62 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে 122 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী এবং 2 সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়ে বলেন, বাস্তবে দেশে বিদেশে আরও সম্পদ রয়েছে তাদের। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো মামলায় অন্তর্ভুক্ত করা হবে। জানা যায়, গাজীপুরের বাঙালগাছ এলাকায় তারেক সিদ্দিকের বাগান বিলাস নামের একটি বিশাল বাড়ি রয়েছে। একইভাবে পাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ রয়েছে বিপুল সম্পত্তি। এছাড়া রাজধানীর অভিজাত এলাকাতেও আছে প্লট ও ফ্ল্যাট। এর মধ্যে আছে বাড়িধারা আবাসিক এলাকার পার্ক ভ্যালির ফ্ল্যাট, বাড়িধারা ডিওএইচএসে 7 তলা বাড়ি। এরই মধ্যে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে 800 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তারেক সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে। কর্তৃক জ্ঞাত আয় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় এবং তার নামেও 4টি ব্যাংক হিসাবে 62 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশে বেকারত্বের হার এখনও আশানুরূপ কমেনি মন্তব্য করে এই সমস্যার সমাধানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। যুব উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার। 2026 সালে এলডিসি থেকে উত্তরণে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের 63% তরুণ জনগোষ্ঠীকে সঠিকভাবে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে উদ্যোক্তাদের সহায়তা নিশ্চিতের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায় যুব উদ্যোক্তাদের এক কর্মশালায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব, কিন্তু এ হার তেমন কমেনি বলেও মন্তব্য করেন তিনি। যেই পরিসরে বা যেই সংখ্যায় কাজ হওয়া প্রয়োজন ততটুকু ক্যাপাসিটি আসলে
ততটুকু ওই লেভেলে হয়তো আমরা কাজ করতে পারছি না, তবে আমরা এফিশিয়েন্টলি কাজ করার চেষ্টা করছি এবং আমাদের সামনের পলিসিগুলো সেভাবে নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছি। এই যে ইনফর্মাল সেক্টরটা আছে, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি যেটা আছে, সেই অর্থনীতিকে যদি আমরা প্রোপেল করতে চাই তাহলে আমাদের স্টার্টআপের উপর পর্যাপ্ত ফোকাস থাকতে হবে। কর্মশালায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হচ্ছে। পেপারে লিখেন যে এফডিআই কত আসলে, এটা বেশি আসলে ভালো, খারাপ কম আসলে বিডা কোনো কাজ টাজ করে না। সো উই ট্রাই টু ফোকাস অন বিগ এফডিআই প্লেয়ার হু ক্যান ব্রিং 100 মিলিয়ন নেক্সট টাইম, এন্ড বাকিরা ইজ নট আওয়ার প্রবলেম। কর্মশালায় উদ্যোক্তাদের কাছ থেকে নানা পরামর্শ ও প্রস্তাব বিশ্লেষণ করে পলিসি উন্নয়নে কাজে লাগানো হবে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। বৃহস্পতিবার তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার বিরুদ্ধে অনিয়ম সহ নানা অভিযোগ রয়েছে। এর আগে 22 আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। 5 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দ উল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। 15 জুলাই ওবায়দুল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। 16 জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় সংস্থাটি। এর আগে 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ ওবায়দুল্লাহ আল মাসুদকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান। ওই সময় তাকে পদত্যাগ করতে বলা হয়। ব্যক্তির বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে তখনই সাধারণত বিএফআইইউ এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। তার বর্তমান পদে, দ্যাট ইজ চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকার, কন্টিনিউ করার নৈতিক যোগ্যতা তার নেই বলে ওনার নিজের কাছেই মনে হয়েছে। এই কারণেই উনি ব্যক্তিগত কারণে তার পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংকের কাছে পেশ করেছেন। তুলা আমদানির ওপর আরোপিত 2% অগ্রিম আয়কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সুবিধা পাবে পোশাক খাতের বেশ কিছু পণ্য। বৃহস্পতিবার এনবিআরের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নির্দিষ্ট কোডভুক্ত পণ্য আমদানির ক্ষেত্রে আয়কর আরোপ করা হবে না। এসব পণ্যের ওপর করের হার 0% নির্ধারণ করা হয়েছে। তালিকায় রয়েছে তুলা, সিনথেটিক ফাইবার, নাইলন, পলিয়েস্টার, অ্যারামিড এবং অন্যান্য ফাইবার বর্জ্য। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে। সংশ্লিষ্টদের মতে পোশাক শিল্পের কাঁচামাল আমদানিতে করের বোঝা কমাতে এই ছাড় দেওয়া হয়েছে। ফলে তুলা ও সিনথেটিক ফাইবারের মতো প্রধান কাঁচামাল আমদানিতে এখন আর অগ্রিম আয়কর দিতে হবে না। এর আগে তুলা আমদানির ওপর আরোপিত 2% অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছিল বিটিএমএ। সংস্কারের পাশাপাশি এনবিআর কর্মীদের এখন বিশ্বাস ও আস্থা বাড়ানো জরুরি। এতে রাজস্ব আদায় আরও ইতিবাচক ভূমিকা রাখবেন তারা, এমনটাই মনে করেছেন বিশ্লেষকরা। যৌক্তিক সংস্কারের আগে কর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। আন্দোলনকারীরা বলছেন, বদলি প্রত্যাহার ও দুদক আতঙ্কে কাজে মনোযোগী হতে পারছেন না তারা। যৌক্তিক সংস্কার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে 1.5 মাসেরও বেশি সময় আন্দোলন করেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা। সারা দেশের কাস্টমস ও বন্দরে পালন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্দোলন প্রত্যাহারের সপ্তাহ না যেতেই এনবিআর কর্মকর্তাদের বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর পাশাপাশি 16 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। গণক্ষমা চাওয়া শুরু করলেও এখনও এনবিআর কর্মীদের মনোবল রয়েছে তলানিতে। ফলে ভয় নিয়ে কাজে মনোযোগী হতে পারছেন না আন্দোলনে অংশ নেয়া অনেক কর্মী। চেয়ারম্যান স্যারও বলেছেন যে আমরা সবাই সবকিছু ভুলে আমরা একসাথে আমাদের রেভিনিউ আদায় কার্যক্রম দেবো। এত কিছু বলার পরেও যদি কার্যক্রম হয় তখন মানুষের তো আস্থার একটা সংকট হয়। এনবিআর সংস্কারে আগামী 31 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সকল সংশোধনী না আনা পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর হবে না। তারই ধারাবাহিকতায় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রাজস্ব বোর্ড। বিশ্লেষকরা বলছেন, সংস্কার কার্যক্রমের পাশাপাশি রাজস্ব বিভাগকে আরও চাঙ্গা করতে কর্মীদের মনোবল বাড়ানো জরুরি। কাজ করে আপনারা বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেন যে আপনারা বাংলাদেশের জন্য আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। আপনাদের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের এনবিআরে শৃঙ্খলা ফিরে আসবে।
বর্তমান পরিস্থিতিতে কর্মীরা কতটা শৃঙ্খলায় ফিরেছে তা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। পাশাপাশি সংস্কার কাজে এনবিআর কর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। যাদেরকে নিয়ে সংস্কার করা হবে তাদেরকে যদি আমরা কথা বলার সুযোগ না দিই এই কমিটিতে, তাহলে কিন্তু তাদের বক্তব্যগুলো কিন্তু এই সংস্কার কমিটির কাছে রিফ্লেক্টেড হবে না। ব্যবস্থাপনা বিভাগ এবং নীতি বিভাগের মধ্যে যেন একটা সমন্বয় বা যোগসূত্র তৈরি হয়। দেশের স্বার্থে এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বানও বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 15 দিনের বৃষ্টিতে লক্ষ্মীপুরে কয়েকশো হেক্টর সবজির জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আগাম সবজি বাজারজাত করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। এছাড়া বৃষ্টির পানিতে ভেসে গেছে 500-র বেশি পুকুর ও ঘেরের মাছ। আর এখনো পানির নিচে তলিয়ে আছে 500 হেক্টর আমনের বীজতলা। লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা, ভবানীগঞ্জ, পিয়ারপুর ও মিয়ারবেড়ি এলাকার যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। টানা 15 দিনের বৃষ্টিতে শত শত একর জমির ফসল এখন পানির নিচে। এই অঞ্চলের 2/3 জমিতে চাষ হয় বর্ষাকালীন সবজি। আগাম সবজি বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা, তা এখন আটকে থাকা বৃষ্টির পানির নিচে। শসা, সরষিন্দে, করল্লা, আমাদের গাই গৃহস্থী যেটাই আছে এখন এটা নষ্ট হয়ে গেছে। পুকুরের মাছ টাছ সব বাসে চলে গেছে, তারপরে গরম পানি। শুধু সবজি চাষই নয়, বড় ক্ষতি হয়েছে মাছ চাষেও। বৃষ্টির পানিতে 500-রও বেশি পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। পুকুরের মাছ গেছে, জ্বালাচান্দি গেছে, আর কুমড়া, শসা, কদু এগুলা চলে গেছে। আমরা কৃষি পানি বন্দি, মানে গড়ও থাকতে পারে না। টানা বৃষ্টিতে সদর উপজেলায় 1100 হেক্টর আমনের বীজতলার মধ্যে প্রায় 500 হেক্টর পানির নিচে তলিয়ে গেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ আছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছি মাঠের যে তথ্যগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে আনার জন্য। কতটুকু কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা আদৌ ক্ষতিগ্রস্ত হবে কিনা সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে। কৃষি বিভাগের ধারণা, টানা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সাথে থাকার জন্য।